ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মডিউল নাম্বার 11। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব সিগনিফিক্যান্ট একটা পার্ট করব, সেহেতু আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমরা যেই পার্টটা করব সেই পার্টটা হচ্ছে গিয়ে টেন্স। দেখো, টেন্স মানে হচ্ছে গিয়ে আমরা জানি যে ক্রিয়ার কালকেই টেন্স বলে। আমি এখানে দেখো একটা জিনিস তোমাদের লিখে দিয়েছি, যে দ্য ভার্ব ফর্মস হুইচ শোজ ডিফারেন্সেস অফ টাইম আর কল্ড টেন্স। দেখো, দ্য ভার্ব ফর্ম হুইচ শোজ ডিফারেন্সেস অফ টাইম আর কল্ড টেন্স, তার মানে বুঝবে যে কর্তা ক্রিয়াটি যখন করে তখন সেটা বর্তমানে করে, অতীতে করে, না ভবিষ্যতে করে, এরকম বোঝাতে কিন্তু টেন্সের ব্যবহার করা হয়। এই টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করি, আমরা এগুলো প্রত্যেকে জানি, কিন্তু আজকে আমি তোমাদের একটু অন্যরকম ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করব, শেখাবো। এরপরে টেন্স নিয়ে আর কোনো কারো কনফিউশন থাকা উচিত নয়। টেন্স এই কালকে আমরা তিন ভাগে ভাগ করবো, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটাকে বলবো আমরা ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, তাই প্রেজেন্ট টাইম। পাস্ট মানে হচ্ছে অতীত কাল, তাই পাস্ট টাইম। আর ফিউচার টেন্স মানে হচ্ছে গিয়ে ফিউচার টাইম, মানে ভবিষ্যৎ কাল। দেখো, আমি বর্তমানে একটি ভিডিও তৈরি করছি, তাহলে বর্তমানে এটা করছি, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। কিছুক্ষণ আগে আমি ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলাম, সেহেতু পাস্ট টেন্স। এরপরে গিয়ে আমি টিভিতে গিয়ে একটু নিউজ দেখব, তাহলে এটি কি হবে? ফিউচার টেন্স। এবার এই যে প্রত্যেকটি টেন্স, দেখো আমি তোমাদের এরকম একটা দেখিয়েছি ডায়াগ্রামের মাধ্যমে, যে প্রত্যেকটি টেন্সকে আমরা চার ভাগে ভাগ করেছি। একটা ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট টেন্সেরও চারটি ভাগ, পাস্ট টেন্সেরও চারটি ভাগ, ফিউচার টেন্সেরও কিন্তু চারটি ভাগ। তোমাদের লাস্টে আমি এর বিভিন্ন স্ট্রাকচারের একটা ডায়াগ্রাম তৈরি করে দিয়েছি, এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত তুই অবশ্যই দেখবে এবং শেষ পার্টটা দেখে নিজেদের কনফিউশনগুলো পুরো ক্লিয়ার করে নেবে। আসছে আমি এবার এর যে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে, সেগুলো আমরা দেখব। আসছি আমরা ফার্স্টে, দেখো ইনডেফিনিট। দেখো, আমরা এর আগে করেছি কি, যে প্রেজেন্ট টেন্স করলে তার চারটি ভাগ করে নিয়েছিলাম, কিন্তু আমরা আজকে এরকমভাবে করব না। তাহলে তোমরা যে পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে গিয়ে বর্তমানকালে কোনো একটি কাজ খুব সাধারণভাবে সম্পন্ন হয়, এরকম বোঝালেই কিন্তু হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। ছোটদের জন্য দ্যাটস এনাফ, কিন্তু যারা একটু আপার ক্লাস, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা জেনে রাখো। দেখো, আমি তোমাদের একটা পয়েন্ট এখানে করে দিয়েছি, যে ইউনিভার্সাল বা হ্যাবিচুয়াল ট্রুথ, তার মানে কোনো অভ্যাসগত সত্য এবং চিরসত্য যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ হয়। যেমন দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কেন হলো সেটা আমি আসছি পরে। হ্যাপেনিং ইন নিয়ার ফিউচার, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ভবিষ্যতের কাজ সেটা খুব নিকটেই হতে যাচ্ছে, অদূরেই হতে যাচ্ছে, এরকম যদি বোঝায়, সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করা যায়। দেখো, দ্য টিচার রিটার্নস নেক্সট উইক, তাহলে নেক্সট উইক, তাহলে এটা কি নিয়ার ফিউচার, তাই জন্য এখানে আমরা কিন্তু সেটা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করি। আরেকটা খুব ভাইটাল পার্ট, দেখো পাস্ট ইভেন্ট। পাস্ট ইভেন্ট কিন্তু আমরা ইউজ করছি প্রেজেন্ট ইনডেফিনিট। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিটকে সিম্পল প্রেজেন্টও বলা হয়। দেখো, পাস্ট ইভেন্ট টু মেক ইট মোর ভিভিড, অতীতের কোনো ঘটনায় সেটাকে যদি আমরা আরও প্রাঞ্জল করে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করা যায়। যেমন তোমাদের আমি দেখো লিখলাম, বাহাদুর শাহ রাশেস অ্যাট দ্য মোগল আর্মি। দেখো, স্ট্রাকচারটা একটু বুঝতে হবে, গঠনটা কীরকম হয় প্রেজেন্ট ইনডেফিনিট। তোমরা মনে রাখবে টেন্সের বিভিন্ন পার্ট থাকে, কিন্তু এর গঠনটা, স্ট্রাকচারটা কিন্তু আলাদা আলাদা হয়। এই গঠনটাই কিন্তু মেন। গঠনটা যদি একবার বুঝে যাও, তাহলে আর কোনো দিন এই জিনিসগুলো ভুল হবে না। যেমন বর্তমানকালের কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হয়, মানে আমি খাই, সে যায়, তাহারা গান করে, ইত্যাদি ইত্যাদি। স্ট্রাকচার কি হয়, তোমাদের এর আগে যখন আমি করিয়েছিলাম যে স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, একটা বাক্যের গঠন কি হয়, ফার্স্টে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এখানেও তার কোনো পরিবর্তন হবে না, কেবলমাত্র ভার্ব ফর্মটার পরিবর্তন হবে, আর সাবজেক্ট এবং অবজেক্ট রিমেইন আনচেঞ্জ থাকবে, কোনো পরিবর্তন হবে না। কি হয় দেখো, স্ট্রাকচারে ফার্স্টে সাবজেক্ট বসলো, মনে রাখবে এখানে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, ভার্বের ফার্স্ট ফর্ম, তার মধ্যে 1 নম্বর ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম। এবং এই প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত হয় যদি সাবজেক্ট মানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর অবজেক্ট বসবে। তাহলে ফার্স্টে সাবজেক্ট,
তারপরে ভার্ব, যদি কর্তা মানে দ্যাট মিনস সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে, শেষে গিয়ে অবজেক্ট। যেমন দেখো নিচে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো অমল ইটস রাইস, তাহলে অমলটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর আগে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি শি ইট, কারণ নাম বোঝাতে সেগুলোকে বলবো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমি কি লিখলাম, অমল ইটস রাইস, দেখো একটা এস যুক্ত হয়েছে। এখানে যদি বলতাম অমল অ্যান্ড বিমল, তাহলে সেটা থার্ড পারসেন্ট হতো বাট সিঙ্গুলার হতো না, প্লুরাল হতো, তখন কিন্তু এস যুক্ত হতো না, অমল ইট রাইস। ঠিক আছে, এর প্রতিটা ফর্মের সাথে একটা আমি নেগেটিভ, একটা ইন্ট্রোগেটিভ, একটা নাবাচক এবং প্রশ্নবোধক অ্যাড করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো মনে রাখবে, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যখন আমরা নাবাচক করি তখন কর্তা অনুযায়ী ডু নট বা ডাজ নট বসে। একই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেটা ডাজ নট, আদারওয়াইজ ডু নট, এবং সেটা অতি অবশ্যই ভার্বের আগে বসবে। তাই করেছি দেখো, অমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ নট ভার্বটা কি ইট, আর সবসময় মনে রাখবে যেখানে ডু ডাজ বসে সেখানে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাই এখানে ইট লিখিয়েছে, তাই তো। তাহলে অমল ডাজ নট ইট রাইস। আর যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে হয় তাহলে মনে রাখবে সবসময় হেল্পিং ভার্ব যেটা থাকে সেটা সাবজেক্টের আগে বসে। এই যে তোমাদের একটা বেসিক রুল, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, অ্যাফার্মেটিভ করলে এরকম করতে হয়, নেগেটিভ করলে এরকম করতে, ইন্টারোগেটিভ করলে এই করতে হয়, দ্যাটস অল। এর বাইরে কোনো কিছু নেই, প্রতিটি ফর্ম একদম হুবহু সেম, একদম হুবহু সেম, এর বাইরে কিছু নেই। পাস্ট ইনডিফিনিট যদি বলি, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হয়েছিল যদি এরকম বোঝায় তখন সেক্ষেত্রে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আমি লিখে দিয়েছি দেখো, আর সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট কি হয় দেখো, এই যে কম্পেয়ার করে পড়বে, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসেছে, এখানেও সেম, যেহেতু এটা প্রেজেন্ট সেহেতু ভার্বের 1 নম্বর ফর্ম হলো, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট তাই ভার্বের 2 নম্বর ফর্ম হবে। 2 নম্বর ফর্ম মানে হচ্ছে পাস্ট ফর্ম, তোমরা কনজুগেশনটা একটু কোনো জায়গা থেকে পড়ে নেবে। তাহলে সেম হলো, সাবজেক্ট হলো, ভার্বের 2 নম্বর ফর্ম হলো, অবজেক্ট হলো। দেখো এক্সাম্পলে কি লিখলাম, হি সাবজেক্ট, ড্র্যাঙ্কটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, আর গ্লাস অফ ওয়াটারটা হচ্ছে কি অবজেক্ট। আর নেগেটিভে দেখো সেই একই, কিন্তু ওখানে যেহেতু ডু নট বা ডাজন্ট বসিয়েছি, এখানে আমরা দুটোরই পাস্ট ফর্ম ডিড, তাই এখানে কি বসাবো, ডিড নট। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ডিড যদি কোনো জায়গায় বসে সেক্ষেত্রে কিন্তু সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, সেখানে কিন্তু আর 2 নম্বর ফর্ম পাস্ট ফর্ম কিন্তু বসানো যাবে না। তাই এখানে লিখলাম হি ডিড নট ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। পরেরটা দেখো একদম সেম আগের মতো, আমি বললাম স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় না, সেই হেল্পিং ভার্ব ডিডটা আগে চলে আসলো, ডিড হি ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, হয়ে গেল। আমরা যদি বলি ফিউচার ইনডিফিনিট তাহলে কি হবে, যদি কোনো ঘটনা ভবিষ্যৎকালে ঘটবে ইত্যাদি বোঝায়, তাই না, যে ভবিষ্যৎকালে মানে হবে বা হয় ইত্যাদি হলে, তাহলে সেক্ষেত্রে হয় ফিউচার ইনডিফিনিট। যেমন মনে করো দেখো, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এখানে আই আর উই এর ক্ষেত্রে শ্যাল হয়, বাদ বাকি সব কিছুর ক্ষেত্রে কিন্তু তোমার উইল হয়। কিন্তু মনে রাখতে হবে এরও কিন্তু ব্যতিক্রম রয়েছে, এক্সেপশনাল রয়েছে, আমি বলে দিচ্ছি। স্ট্রাকচারটা আগে দেখো, সেই একই, ফার্স্টে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, ভার্বের 1 নম্বর ফর্ম অবজেক্ট। তবে মনে রাখবে আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বসে, কিন্তু কোনো জায়গায় যদি কোনো বিষয় যদি জোর দেওয়া থাকে, প্রেশার দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু শ্যালের পরিবর্তে উইল হয়। যেমন তোমাদের আমি বললাম আই শ্যাল গো, তার মানে আমি যাব। আমি যদি বলতাম আমি যাবই, তাহলে কিন্তু সেখানে কিন্তু আই উইল গো। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি যে এই প্রেজেন্ট ইনডিফিনিটের সবকটা পার্ট কিন্তু বুঝলে। এটা কি করবে, তোমরা একটার সঙ্গে আরেকটা তুলনা করে বুঝবে, তাহলে তোমরা বুঝবে প্রেজেন্ট ইনডিফিনিটি কিভাবে পরিবর্তন হলো, পাস্ট ইনডিফিনিটি কিভাবে পরিবর্তন হলো, ফিউচার ইনডিফিনিটি কিভাবে পরিবর্তন হলো। জিনিসটা অ্যাবজর্ব করা খুব ইজি হয়ে যাবে, আর একবার যদি মাথার মধ্যে ঢুকে যায়, বুঝে যাও, তোমার কাছে একদম জল হয়ে যাবে। আসছি আমরা পরের পার্ট, আমরা করব কি কন্টিনিউয়াস। দেখো ফার্স্টেই আমরা করব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখে দিয়েছি, দেখো অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, যদি কোনো ঘটনা বর্তমানকালে ঘটছে, চলছে ইত্যাদি বোঝায়, তখন কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো আই অ্যাম ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার। আসি স্ট্রাকচারে, আরেকটা হতে পারে দেখো আ ফিউচার অ্যাকশন টু কাম, এমন একটা ভবিষ্যতে ঘটনা যেটা আসছে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যে দেখো আই অ্যাম গোয়িং দেয়ার টুমরো,
এই জিনিসগুলো যারা কম্পিটিটিভের জন্য পরীক্ষা দিচ্ছ না, এরর কারেকশনে খুব থাকে। তোমার যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে অবভিয়াসলি ভুল হবে। যে অভিজ্ঞতা থেকে দেখেছি এগুলো ভুল করে আসে ছাত্রছাত্রী। স্ট্রাকচার কি হবে? সেই আগের মতোই, সাবজেক্ট বসলো, তারপরে দেখো এখানেই রুলসগুলো মনে রাখতে হবে। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয় আর তার আগে কর্তা অনুযায়ী অ্যামিজার বসে, প্লাস অবজেক্ট একই। তাহলে আমরা কি করলাম? উই লিখলাম, উই এর সাথে অবভিয়াসলি আর হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম ইন দ্য ফিল্ড। সেই নেগেটিভের ক্ষেত্রেও একই, উই আর নট হলো। আর আমরা কি করলাম? যেহেতু যখন ইন্টারোগেটিভ করলাম আরটাকে আগে বসিয়ে দিলাম। দেখো তাহলে স্ট্রাকচারগুলো কিন্তু আলাদা আলাদা, তাই না? কিন্তু রুলস দেখো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এক সেম, তার কোনো পরিবর্তন কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে আসে। যদি কোনো ঘটনা অতীতকালে ঘটেছিল, চলছিল এরকম বোঝায়, তখন সেক্ষেত্রে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন অ্যান অ্যাকশন ইজ গোয়িং টু বি ইন পাস্ট, স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়? দেখো আগেরটা লিখেছিলে অ্যাম ইজ আর, এখানে লিখলে ওয়াজ বা ওয়্যার। তাহলে প্রত্যেকটার পরিবর্তন হচ্ছে এই ভার্বের এই জায়গাটা। এটা একটু জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে। যেমন দে ওয়্যার গোয়িং টু মার্কেট, সেম দে ওয়্যার নট গোয়িং টু মার্কেট, ওয়্যার দে গোয়িং টু মার্কেট, একই। খালি স্ট্রাকচারটা লক্ষ্য করবে, তারপরে তোমরা কি করবে? এই এক্সাম্পলগুলো একটু ফলো করবে। ফিউচার কন্টিনিউয়াস, যদি কোনো ঘটনা ভবিষ্যৎকালে ঘটবে, চলবে ইত্যাদি বোঝায়, তখন সেক্ষেত্রে হয়ে যায় ফিউচার কন্টিনিউয়াস। অ্যান অ্যাকশন ইজ গোয়িং অন অ্যাট সাম ফিউচার টাইম, তাকে বলবো আমরা ফিউচার কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেখো ফার্স্টে কি লিখেছি? সাবজেক্ট, তারপরে আমরা কি লিখলাম? আগে লিখেছিলাম দেখো অ্যামিজার, এখানে ওয়াজ বা ওয়্যার, এখানে যেহেতু ফিউচার সেহেতু শ্যাল অথবা উইল বি, ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট একই। এখানে কি করলাম? এখানে করলাম আই উইল বি প্লেইং, আই উইল নট বি প্লেইং, উইল আই বি প্লেইং। দেখো গঠন একই রকম হয়েছে, খালি তোমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ভার্বের পরিবর্তনটা এরকম হচ্ছে। দ্যাটস অল। আসি পরের পার্টি, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা কোনো ঘটনা কিছু সময় আগে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান রয়েছে, যদি এরকম হয় তখন সেক্ষেত্রে হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। মানে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান রয়েছে। যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়? বাংলায় ইতেছি, ইতেছে, ইতেছ, যেমন আমি খাইতেছি, আমি যাইতেছি, বা আমি যাচ্ছি, আমি খাচ্ছি, এ ধরনেরগুলো যুক্ত থাকে। আর পারফেক্টে আছি, আছো, এগুলো যুক্ত থাকে। এরকমভাবে আইডেন্টিফাই করা যায় বাংলায়। যেমন দে হ্যাভ ইটেন রাইস, তার মানে তারা ভাত খেয়েছে। এই যে খেয়েছে, আছি, আছো, আছে ইত্যাদি যুক্ত থাকলে তাহলে স্ট্রাকচারটা কি? একই। সাবজেক্ট বসলো ফার্স্টে, দেখো সাবজেক্ট বসলো, মনে রাখবে সবসময় পারফেক্ট মানেই সেক্ষেত্রে হ্যাজ হ্যাভ অথবা হ্যাড, সেটা আসছি। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে যেমন মনে করো ইট, এট, ইটেন, এই যে ইটেন এটা হচ্ছে থার্ড ফর্ম, তাই তার আগে কি বসলো? হ্যাজ আর হ্যাভ বসলো প্লাস অবজেক্ট। তাহলে দে হ্যাভ ইটেন রাইস, তাহলে দেটা কি? সাবজেক্ট। দের সাথে অবভিয়াসলি হ্যাভ হবে, 3 নম্বর ফর্ম ইটেন রাইস হলো। আর নেগেটিভের ফর্ম সেই একই, ইন্টারোগেটিভ সেই একই, হ্যাভটা আগে চলে আসলো। দেখেছো একটার সাথে আরেকটা কেমন রিলেটেড? একটা যদি পরিষ্কার করে ভালো করে বুঝে যায় প্রেজেন্ট ফর্মটা, তার অন্যগুলো যদি একটু খাতার মধ্যে লিখে একটু ট্যালি করে পড়ে তাহলে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। এটা কিন্তু এই পার্টটা কিন্তু খুব আসে এই পাস্ট পারফেক্ট টেন্স। দেখো অতীতকালে মনে রাখবে যখন দুটো ঘটনা থাকে, সেই দুটো ঘটনার যে সময়টা এটা মনে রাখবে, তখন প্রথমটি যেটা বোঝায় সেটার ক্ষেত্রে হয় পাস্ট পারফেক্ট, আর দ্বিতীয়টি যেটি থাকে সেটির ক্ষেত্রে হয়ে যায় ইনডেফিনিট। আর স্ট্রাকচার আগের মতোই, প্রেজেন্ট পারফেক্টে আমরা বসিয়েছিলাম কি? হ্যাজ হ্যাভ, আর এখানে আমরা কি বসাবো? হ্যাড, তাই লিখেছি দেখো। কিন্তু যখন এটা কোনো বাক্যে প্রযুক্ত হয় তখন কিন্তু এটা দুটো ইভেন্ট। তাহলে যে কাজটা আগে ঘটেছে তার জন্য আমি কি বললাম? পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছে সেটার জন্য কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখো ইউ হ্যাড ইটেন বিফোর আই এট, এটার মানেটা কি? ইউ হ্যাড ইটেন বিফোর আই এট, আমি খাওয়ার আগেই তুমি খেয়েছিলে। তাহলে কে খেয়েছিল আগে? তুমি খেয়েছিলে বা তুমি খেয়েছিলে। তাহলে যেহেতু তুমি আগে খেয়েছিলে তাই জন্য দেখো তার সাথে আমরা করলাম কি? ইউ হ্যাড ইটেন বললাম পাস্ট পারফেক্ট, আর পরেরটা হয়ে যাবে তোমার পাস্ট ইনডেফিনিট। পরেরটাও দেখো ঠিক একই। একটা জিনিস তোমরা মনে রাখবে, কোনো জায়গায় যদি এরকম ফিল আপ থাকে বা এরর কারেকশন থাকে, বিফোর যদি থাকে তাহলে তার আগের ফর্মটা হয়ে যায় পাস্ট পারফেক্ট আর পরেরটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। আর যদি কোনো জায়গায় আফটার থাকে তাহলে ফার্স্টেরটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট আর পরেরটা হয়ে যায় পাস্ট পারফেক্ট।
আমরা যদি আসি ফিউচার পারফেক্ট, একদমই সেম, একই। তুমি যদি দুটো যদি ট্যালি করে তোমরা যদি পড়ো যে ভবিষ্যৎকালে যখন দুটো ঘটনা থাকবে তখন প্রথমটি হয় ফিউচার পারফেক্ট টেন্স আর দ্বিতীয়টির ক্ষেত্রে হয় তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। দেখো লিখেছি অ্যান অ্যাকশন উইল বি কমপ্লিটেড এট সাম পয়েন্ট অফ টাইম ইন দ্য ফিউচার। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট বসলো, এখানে শ্যাল বা উইল হ্যাভ বসবে, যেহেতু ফিউচার পারফেক্ট সেহেতু সবসময় হ্যাভই আসে। ভার্বের 3 নম্বর ফর্ম বলেই দিয়েছি, অ্যাজ হ্যাভ থাকলে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়, অবজেক্ট হবে। ঠিক আছে, আমরা কি লিখলাম নিচে এক্সাম্পল লিখলাম, উই শ্যাল হ্যাভ রেড দ্য বুক বিফোর ইউ কাম। তাহলে দেখো এখানে বিফোর আছে, তাহলে তার আগের কাজটা বোঝাতে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু কি ইউজ করলাম, ফিউচার কিন্তু পারফেক্ট টেন্সটা ইউজ করলাম। এই যে এই ফর্মটা কিন্তু আমরা ইউজ করলাম, দেখেছো? আর পরেরটা কিন্তু তোমার হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট। এইরকম ভাবে কিন্তু তোমাদের এগুলো মনে রাখবে। আসছি পরের পার্টে। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো লিখে দিয়েছি অ্যান অ্যাকশন হ্যাজ বিন গোয়িং অন ফর সাম টাইম ইট ইজ নট ফিনিশড ইয়েট। তার মানে কোনো ঘটনা শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এইরকম যদি বোঝায় তখন সেক্ষেত্রে হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা বুঝতে হবে, এটা ভালো করে বুঝবে। স্ট্রাকচারটা দেখো, ফার্স্টে সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ বিন বসে, তারপরে ভার্বের তার সঙ্গে আইএনজি অ্যাড হয়, প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকে। একটু বলি এক্ষেত্রে একটা জিনিস দেখো, তোমাদের বলেছি অ্যান অ্যাকশন হ্যাজ বিন গোয়িং অন ফর সাম টাইম, তার মানে একটা সময়ের উল্লেখ থাকে। মানে ধরিয়া যাবত আমি 1 ঘন্টা ধরে একটি কবিতা লিখছি, এই যে এই ধরনের কনসেপ্টগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আগে আমি শুরু করেছি কাজটা 1 ঘন্টা আগে কবিতা লেখা, কিন্তু সেটা তো এখনো শেষ হয়নি। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ফর পিরিয়ড, এখানে একটা অফ হতো, এনিওয়ে এখানে পিরিয়ড অফ টাইম, যদি পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম যদি বোঝায় সেক্ষেত্রে ফর, আর যদি স্পেসিফিক টাইম বোঝায় সেক্ষেত্রে হয়ে যাবে। যেমন তোমাদের এক্সাম্পল দিলে দেখো স্ট্রাকচারটা ফলো করে, হি হ্যাজ বিন স্লিপিং অ্যাট নাইট, এই দেখো ফর 3 days, কারণ এটা একটা ডিউরেশন বোঝাচ্ছে সেহেতু একটা পিরিয়ড অফ টাইম, শো ফর। আর আমি ইচ্ছা করে দিয়েছি নেগেটিভের ক্ষেত্রে, হি হ্যাজ নট বিন স্লিপিং অ্যাট নাইট সিন্স 9 PM, এই দেখো আমি স্পেসিফিক একটা টাইম বললাম 9 PM, সেহেতু সেক্ষেত্রে হয়ে গেল। পরেরটা ইন্টারোগেটিভ, সেই একই কনসেপ্ট। এটার সাথে যদি মিলিয়ে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, তাহলে দেখো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, যে অতীতকালে কোনো একটি কাজ অনেকটা সময় ধরে চলছিল মনে করো, বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটেছিল, যদি এরকম বোঝায় সেক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো লিখে দিয়েছি অ্যান অ্যাকশন হ্যাড বিন গোয়িং অর অ্যাট বিফোর সাম পয়েন্ট অফ টাইম ইন দ্য পয়েন্ট। আগের সাথে যদি তুমি তুলনা করো একদমই কিন্তু সেম। তবে এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমটি কিন্তু হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর দ্বিতীয়টি কিন্তু হয়ে যায় কিন্তু পাস্ট ইনডেফিনিট। একই প্রত্যেকটা দেখো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই, জাস্ট ফর্মটা পারমিশনটা গঠনটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে আমি কি করলাম, প্রথমটা তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, মানে এই গঠনটা। তাহলে এখানে বিফোর আছে, তাহলে দে হ্যাড বিন ফ্লাইং আ কাইট, আর পরেরটা হচ্ছে ইউ কেম। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বলি, দ্য ফিউচার পারফেক্ট টেন্স ইজ নো লঙ্গার ইন প্র্যাকটিক্যাল ইউজ, তার মানে এর বাস্তবিক কোনো ইউজ দেখা যায় না। এটা যদি বাংলায় যদি এর কোনো মানে অর্থ বলি তাহলে সেটা কোনো মিনিং দাঁড়াবে না, সেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হয় না। আসছি আমরা পরের পার্টে। দেখো এই পার্টটায় তোমাদের একটা জায়গায় আমি রুলসগুলো সব সাজিয়ে দিয়েছি, তাহলে তোমরা একটার সঙ্গে আরেকটা ট্যালি করে পরিষ্কার বুঝতে পারবে, মেমোরাইজ করতে পারবে যে রুলসগুলো কিরকম। এরকমভাবে পড়লে আর কোনোদিন ভুল হবে না। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি করলাম, তাহলে ফার্স্টে দেখো সাবজেক্ট লিখলাম, ভার্বের সাথে কি হলো, এস বাই এস যুক্ত হলো অবজেক্ট। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি আমি, আই ইট রাইস, যাতে তোমরা বুঝতে পারো। পাস্ট ইনডিফিনাইট কি হয়ে গেল, দেখো ভার্বের 2 নম্বর ফর্ম, এখানে আমি কি লিখলাম, এট রাইস। ফিউচার ইনডিফিনিট কি হয়ে গেল, শ্যাল বা উইল বসে, যেহেতু আই আছে তাই শ্যাল ইট। দেখো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে এলাম তখন সেখানে আমরা পড়েছিলাম অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়, যেহেতু আই আছে অ্যাম ইটিং বসলো। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হলো, ওয়াজ ইটিং বসলো। ফিউচার কন্টিনিউয়াসে কি বসলো, শ্যাল বি ইটিং বসলো। পারফেক্টে চলে এলাম, দেখো আমি কি করেছিলাম, হ্যাজ বা হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এখানে কি হলো, হ্যাভ ইটেন হলো। পাস্ট পারফেক্টে এলাম সেহেতু কি হলো, হ্যাড ইটেন হলো। ফিউচার পারফেক্টে এলাম সেক্ষেত্রে কি হলো, দেখো এখানে শ্যাল বা উইল হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে শ্যাল বা উইল শ্যাল হ্যাভ বসলো, আর এখানে তোমার যেহেতু আই আছে তাই শ্যাল হ্যাভ ইটেন বসলো।
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও একই, যে এখানে আই বসলো, এখানে হ্যাজ বা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই কি হলো হ্যাভ বিন ইটিং হলো। আর রেস্ট অফ দ্য সেন্টেন্সটা আমরা লিখিনি, হোয়াট এভার যাই হতে পারে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দেখো সেই একই রকম লিখলাম আই হ্যাড বিন ইটিং রাইস। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা যদি কোনো সেন্টেন্সে যখন প্রযুক্ত হয় তখন কিন্তু তার ফরমেশনটা আলাদা হয়, সেটা তোমাদের কিন্তু আগেও আমি বলে দিয়েছি। এই যে এই দুটো পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটু। আচ্ছা, আসি আমরা পরের পার্টে। এই জিনিসটা একটু মনে রাখবে যে তোমাদের বোঝার জন্য আমি একটু বলে দিয়েছিলাম যে ইউ শুড প্র্যাকটিস অফ ইন্টারচেঞ্জ অফ ডিফারেন্ট টেন্সেস ফ্রম এনি সোর্স। এই যে তোমাদের টেন্সের বিভিন্ন যে ইন্টারচেঞ্জগুলো হয় সেগুলো না প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ তুমি প্র্যাকটিস না করবে এটা তোমার পুরোপুরি ক্লিয়ার হবে না। মনে করো তুমি একটা সেন্টেন্স নিলে, দে সিং এ সং, মনে করো সাপোজ মনে করো এই যে, বা তুমি একটা সেন্টেন্স নিলে মনে করো হি ড্রিঙ্কস ওয়াটার, সিম্পল কনসেপ্ট, হি ড্রিঙ্কস ওয়াটার লিখলে তুমি এটাকে তুমি কি করলে প্রেজেন্ট ইনফিনিটে আছে তাহলে এটা ফার্স্টে নেগেটিভে করলে, তারপরে ইন্টারোগেটিভে করলে, তারপরে কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে, তার তিনটে ফর্মে করলে, তারপরে সেটাকে পারফেক্টে করবে, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসে করবে, তারপরে পাস্ট ইনডেফিনিটে করবে, পাস্ট কন্টিনিউয়াসে করবে। একটাই মাত্র সেন্টেন্স, সেটাকে বিভিন্ন ফর্মে চেঞ্জ করবে, আর এটা করবে ফ্রম এনি সোর্স, যে কারো কাছে। তুমি তোমার টিচারের কাছে করতে পারো, তোমার দাদা দিদি হতে পারে, বা চেনা জানা কেউ হতে পারে, তাদের দিয়ে একটু তুমি কারেকশন করিয়ে নিতে পারো। এগুলো যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না। আরেকটা জিনিস মনে রাখবে, প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবে, আমি তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি বুঝে গেলে, তুমি বুঝে নিলে ব্যাপারটা, কিন্তু বাড়ি থেকে তুমি প্র্যাকটিস করলে না, লাভ কিছু হবে না, দুদিন পরে সব ভুলে যাবে। এই জন্য এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। তোমরা অনেকটা সময় আমার সঙ্গে ছিলে, দিলে ভালো লাগলো। পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, বাই বাই।